সম্মানিত সুধীবৃন্দ, এখন টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট 1974 এর 50 বছর পূর্তি উপলক্ষে নির্মিত একটি অডিও ভিজুয়াল প্রদর্শন করা হবে। Distinguished guests, now let us enjoy an audio visual on the Territorial Waters and Maritime Zones Act 1974 to mark the Golden Jubilee celebration. সমুদ্র শব্দটি শুনলে মানসপটে যে সুনীলে জলরাশির দিগন্তব্যাপী মূর্ছনা ধ্বনিত হয় তা ব্যক্তি মানুষের কাছে রোমাঞ্চকর হলেও রাষ্ট্রের কাছে এর গুরুত্ব আরও বিস্তৃত ও বহুমাত্রিক। বাংলাদেশ শুধুমাত্র একটি স্বাধীন ভূখণ্ডই নয়, বঙ্গোপসাগরের একটি বিস্তীর্ণ এলাকার অর্থনৈতিক ও সার্বভৌম সত্ত্বের অধিকারী। আজ থেকে 50 বছর আগে সমুদ্র ও সমুদ্র সম্পদের গুরুত্ব অনুধাবন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট প্রণয়ন করেছিলেন, যা ছিল একটি সুদূর প্রসারী পদক্ষেপ। এটি শুধুমাত্র সমুদ্র সীমা নির্ধারণের জন্য একটি আইনি কাঠামোই প্রদান করেনি, বরং সমুদ্র ও সমুদ্র সম্পদের উপর অধিকার ও শাসন প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করেছিল। এই আইনটিতে সমুদ্রের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে গুরুত্ব আরোপ করা হয়েছিল মেরিটাইম গভর্নেন্সের উপর। মৎস্য সম্পদ সহ সমুদ্র তলদেশের সকল প্রাণিজ ও খনিজ সম্পদ আহরণের অধিকার এবং এ সকল সম্পদের সর্বোত্তম ব্যবস্থাপনার সূচনা হয়েছিল এই আইনের মাধ্যমে। এছাড়া সমুদ্র দূষণ নিয়ন্ত্রণ ও সমুদ্র বিজ্ঞান বিষয়ক গবেষণার ক্ষেত্রে সৃষ্টি হয় একটি বাস্তবধর্মী রূপরেখা। শুধু তাই নয়, এই আইনটি ছিল প্রতিবেশী দেশসমূহের সাথে ন্যায্যতার ভিত্তিতে সমুদ্র সম্পদের শান্তিপূর্ণ ব্যবহারের এক অনবদ্য পথ প্রদর্শক। সমুদ্রে অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু যে প্রত্যয় ব্যক্ত করেছিলেন তা বাস্তবায়ন করে যাচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি 2001 সালের জুলাই মাসে জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশন বা আনক্লস 1982 অনুসমর্থন করেন। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে পার্শ্ববর্তী দেশসমূহের সাথে শান্তিপূর্ণ সমুদ্র সীমা নির্ধারণের মাধ্যমে সমুদ্র বিজয় করেছে বাংলাদেশ। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমুদ্র সীমা শান্তিপূর্ণ নিষ্পত্তির পর সুনীল অর্থনীতি বাংলাদেশের উন্নয়নের নতুন দুয়ার খুলে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর অসাধারণ বিচক্ষণতায় সুনীল অর্থনীতি খ্যাত সমুদ্রের বহুমাত্রিক ব্যবহার ও সমুদ্র কেন্দ্রিক অর্থনীতিকে কাজে লাগিয়ে একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে দেশ এগিয়ে চলেছে দুর্বার গতিতে। আজ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলার অর্থনৈতিক ভবিষ্যতের সুদীর্ঘ সোপান এই সমুদ্র। টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট 1974 তাই শুধু একটি আইন নয়, এটি একটি রূপকল্প, যাতে গ্রন্থিত হয়েছিল সুনীল অর্থনীতির সুস্পষ্ট ও দূরদর্শী দিক নির্দেশনা। এমন স্বপ্নদর্শী উদ্যোগ গ্রহণের জন্য সেই আইন প্রণয়নের সুবর্ণ জয়ন্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানাই বিনম্র শ্রদ্ধা। সুধীবৃন্দ, অনুষ্ঠানের এ পর্যায়ে আমি নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপিকে তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। August gathering at this stage of the program, may I now request Mr. Khalid Mahmood Chowdhury MP, State Minister, Ministry of Shipping, to deliver his speech.
The Territorial Water and Maritime Zone Act 1974 প্রণয়ন সবন্ত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। উপস্থিত মাননীয় মন্ত্রী মহোদয়গণ, কূটনৈতিক মিশনের প্রধানগণ, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানগণ, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। বক্তব্যের শুরুতেই আমি পরম শ্রদ্ধার পরে স্মরণ করছি আমাদের স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সশ্রদ্ধের চিত্তে স্মরণ করছি 1975 সালের 15ই আগস্টে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ যারা ঘাতকের নির্মম গুলিতে শহীদ হয়েছেন সে সকল শহীদানদের প্রতি। স্মরণ করছি জেলখানায় নিহত জাতীয় 4 নেতা, 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি, মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী সকল বীর শহীদ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মা বোনদেরকে। একই সঙ্গে স্মরণ করছি 1952 সালে ভাষা আন্দোলনের শহীদদের। স্বাধীনতা পরবর্তী যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়তে সমুদ্রভিত্তিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্ব অনুধাবন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালের দ্য টেরিটোরিয়াল ওয়াটার অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট 1974 প্রণয়ন করেন। আজকে আমরা সেই মহেন্দ্রখানে উপস্থিত হয়েছি যার মাধ্যমে বঙ্গবন্ধু কর্তৃক দ্য টেরিটোরিয়াল ওয়াটার অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট 1974 50 বছর উদযাপন করা হচ্ছে। কালক্রমে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা আমাদের সমুদ্র সীমার উপর পূর্ণাঙ্গ অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সমুদ্রের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে অপ্রতিরোধ্য উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলছি। সুধীমণ্ডলী, সমুদ্র এক বিশাল সম্ভাবনার ক্ষেত্র। সমুদ্র সীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সমুদ্রের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পাশাপাশি অর্জিত হয়েছে বিশাল এক অর্থনৈতিক কর্মক্ষেত্র। সরকারের ন্যাশনাল ব্লু ইকোনমি ইনোভেটিভ দারুণ আজ বাংলাদেশ অর্থনৈতিক সূচক ঊর্ধ্বমুখী। ব্লু ইকোনমির অংশ হিসাবে মৎস্য সম্পদ আহরণ, সমুদ্রপথে মালামাল পরিবহন, বন্দরের সংখ্যা ও সক্ষমতার উন্নয়ন সহ প্রচলিত কর্মকাণ্ডের পরিধি বিস্তারে ব্যাপক কার্যক্রম সরকার কর্তৃক হাতে নেওয়া হয়েছে। বর্তমানে সুনীল অর্থনীতি বাস্তবায়ন এবং সুবিশাল সমুদ্র সীমার নিরাপত্তা নিশ্চিতকরণে আমাদের সকলের নিবিড় সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে। বাংলাদেশের অর্থনীতিকে টেকসই পর্যায়ে রূপান্তরিত করতে হলে সমুদ্র সম্পদের টেকসই ও বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করতে হবে। আর তাই এই সমুদ্র সীমায় আমাদের অধিকার প্রতিষ্ঠা ও স্বার্থ রক্ষায় আঞ্চলিক প্রেক্ষাপটের সাথে মিল রেখে আমাদের সক্ষমতা বাড়ানো জরুরি। আমার বিশ্বাস আজকের এই আয়োজন আমাদের সমুদ্রকে নিরাপদ ও কার্যকরভাবে পরিচালনা এবং সমুদ্র কেন্দ্রিক সকল সংস্থার মধ্যে সহযোগিতা ও সার্বিক কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। বঙ্গোপসাগরের পরিপূর্ণ ব্যবহারের মাধ্যমে টেকসই ও স্থিতিশীল অর্থনীতি গড়ে তোলা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সমৃদ্ধ সমুদ্র সম্পদ সৃষ্টিতে আজকের সেমিনার কার্যকর ভূমিকা রাখবে বলে আমি আশা করি। সর্বোপরি জাতির সামগ্রিক উন্নয়নের জন্য আমাদের সকল মেরিটাইম স্টেক হোল্ডারদের সম্মিলিত প্রচেষ্টা বৃদ্ধিতে এই সেমিনার সহায়ক ভূমিকা পালন করবে এই কামনা ব্যক্ত করছি। বঙ্গবন্ধু দূরদর্শিতার অনন্য স্বাক্ষর দ্য টেরিটোরিয়াল ওয়াটার মেরিটাইম জোন অ্যাক্ট 1974 প্রণয়নের সুবর্ণ জয়ন্তী উদযাপনের এই বিশেষ অনুষ্ঠান আয়োজনের জন্য আমি নৌবাহিনীর প্রধান এবং বাংলাদেশ নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এর পাশাপাশি বাংলাদেশের মেরিটাইম সেক্টরে কর্মরত সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা।
সকল বাধা পেরিয়ে অতীতের সকল অপশক্তিকে প্রতিহত করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে গড়ে উঠেছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে প্রতিটি বাংলাদেশী তার সর্বোচ্চ অবদান রাখার জন্য প্রস্তুত থাকবে এই আমার প্রত্যাশা। পরিশেষে বাংলাদেশ নৌবাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি এবং সকল মেরিটাইম সংস্থার সর্বস্তরের সদস্যদের প্রতি মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ স্যার। সম্মানিত সুধীবৃন্দ, এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মূল্যবান বক্তব্য প্রদান করবেন। Distinguished guests, now I'd like to humbly request Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh, Sheikh Hasina, to deliver her valuable speech. Ladies and gentlemen, the Honorable Prime Minister. আন্তরিক ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সহকর্মীবৃন্দ, সেনা নৌ বিমান বাহিনী প্রধানগণ, কূটনীতিবৃন্দ, সামরিক অসামরিক কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী এবং ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট 1974 প্রণয়নের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে যারা এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং এই হলে যারা আছেন বা সারা বাংলাদেশের যারা এটা শুনছেন বা ডিজিটাল সিস্টেমে সংযুক্ত রয়েছেন বা দেশে বিদেশে সকলের জন্যই আমার আন্তরিক শুভেচ্ছা আজকের এই বিশেষ দিনে। এই বিশেষ দিনে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, বিভিন্ন মেরিটাইম সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে কর্মরত সংশ্লিষ্ট সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ফেব্রুয়ারি মাস আমাদের ভাষা আন্দোলনে মাস। মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য যে সংগ্রাম 1948 সালে শুরু হয়েছিল এবং সেই সংগ্রামও শুরু করেছিলেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ যে ভাষা আন্দোলনে 1952 সালের 21শে ফেব্রুয়ারি বুকের তাজা রক্ত দিয়ে মাতৃভাষায় কথা বলার অধিকার যারা আদায় করে দিয়েছিল, আমি সকল শহীদের প্রতি আমার শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি শুধু ভাষার অধিকার না, তিনি দিয়ে গেছেন আমাদের স্বাধীনতা এবং একটি জাতি রাষ্ট্র এবং বাঙালি জাতি হিসেবে বিশ্ব দরবারে মর্যাদার আসন তিনি আমাদের দিয়েছেন। সেই সাথে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন সেই 30 লক্ষ শহীদের প্রতি আমি শ্রদ্ধা জানাই আমাদের নির্যাতিতা মা বোনদের প্রতি। 15ই আগস্ট আমাদের জাতীয় জীবনে একটি কালো অধ্যায়। সেই দিন বাংলাদেশের তদানীন্তন রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা হয়। একই সাথে হত্যা করে আমার মা, আমার 3 ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং আমার ছোট 10 বছরের ভাই রাসেলকে, আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকেও নির্মমভাবে হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের মুক্তিযোদ্ধা এবং তিনি পঙ্গু ছিলেন, তাকেও ঘাতকরা চান। ঠিক একইভাবে আমাদের পরিবারের আরও সদস্যদের নির্মমভাবে হত্যা করেছে। সেই দিন যারা শাহাদাত বরণ করেছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আজকের দিনে তাদের আমি স্মরণ করি। সুধীমণ্ডলী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু আমাদের একটি রাষ্ট্রই দিয়ে যাননি,
তিনি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। আর সেই সাথে সাথে নিরবচ্ছিন্ন বাণিজ্যিক যোগাযোগ এবং সমুদ্র অর্থনীতির গুরুত্ব নিশ্চিত করার জন্য 1974 সালে এই টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড ম্যারিটাইম জোন অ্যাক্ট 1974 প্রণয়ন করে দিয়ে যান। তখনও জাতিসংঘ কিন্তু এ ধরনের কোনো আইন বা নীতিমালা গ্রহণ করেনি। তার 8 বছর পর অর্থাৎ 1982 সালে জাতিসংঘ আনক্লজ 3 তারা প্রণয়ন করে। আনক্লজ প্রণয়নের পর বাংলাদেশের সমুদ্র সীমা নির্ধারণের জন্য 1975 সালে পরবর্তী সরকারগুলো আসলে কোনো পদক্ষেপ আর নেয়নি। জাতিপিতা যেখানে রেখে গিয়েছিলেন সেখানেই পড়েছিল। এই যে আমরা বাংলাদেশ বিশাল সমুদ্র সীমা যে আমাদের রয়েছে, সেখানে আমাদের কোনো অধিকারই ছিল না। আর এই অধিকারের কথা 1975 সালে জাতির পিতাকে হত্যা করে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে যারা ক্ষমতা এসেছে, 21টা বছর এ ব্যাপারে কেউ কোনো রকম উদ্যোগ নেয়নি, কোনো রকম সহযোগিতা করার ব্যবস্থা নেয়নি। শুধু আমাদের সমুদ্র সীমানা, আমাদের যে স্থল সীমানা, সেই স্থল সীমানা চুক্তিটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে দিয়ে যান এবং ভারতের সাথে চুক্তি করেন। সেই সাথে সাথে আমাদের সংবিধান সংশোধন করেও সেই চুক্তি বাস্তবায়ন করে দিয়ে যান, কিন্তু পরবর্তীতে সেটা আর কার্যকর করা হয়নি। যাই হোক, 21 বছর পরে আমরা যখন সরকারে আসি তখন এই বিষয়গুলি নিয়ে আমরা কাজ শুরু করি। কিন্তু আপনারা জানেন খুব স্বাভাবিকভাবে এই কাজগুলি শুরু করতে হয়েছিল খুব গোপনীয়তার সাথে। কিন্তু পাশাপাশি আমি আনক্লজেও সই করে আসি জাতিসংঘে যে আমাদের সমুদ্র সীমায় আমাদের অধিকার যে আছে সেটা যেন নিশ্চিত হয়, সেই ব্যবস্থাটা আমি করি। কারণ আমাদের যে বৈদেশিক নীতি জাতির পিতা আমাদের দিয়ে গেছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, আমরা সেই নীতি মেনে চলেছি। পাশাপাশি আমাদের অধিকারটা যাতে প্রতিষ্ঠিত হয় তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে বাংলাদেশের যে সমুদ্র সীমা আমরা অর্জন করতে পেরেছি, সেটাই আমরা মনে করি আমরা দ্বিতীয়বার যখন সরকারে আসি 2009 সালে, তখনই আমরা এই উদ্যোগটা নেই। আর প্রথমবার তো আমাদের আসলে একটা আয়োজন করার এবং তথ্যপত্র জোগাড় করার সময় ছিল, কিন্তু সেটা আমরা করেছিলাম। কিন্তু 2001-এর 1 অক্টোবরের নির্বাচনে আওয়ামী লীগ সরকার আসতে পারেনি, কাজে আমাদের সব উদ্যোগটা সেখানেই থেমে যায়। পরবর্তীতে যারা সরকার এসেছিল তারা কিন্তু এ ব্যাপারে আর কোনো উদ্যোগ নেয়নি। 2009 সালে যখন আমি আবার সরকার গঠন করি, আমাদের হাতে সময় খুব কম ছিল, সময় ছিল মাত্র 2 বছর। কারণ ওই আনক্লজে সই করার পর একটা সুনির্দিষ্ট সময় থাকে, 10 বছরের মধ্যে আমাদের যা অধিকার সেটা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে এবং তার দাবি এটা আমরা উঠাতে হবে এবং সেই ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে হবে। আমরা কিন্তু 8টা বছর সময় নষ্ট হয়ে গিয়েছিল বাংলাদেশের জন্য। 8 বছর পরে আওয়ামী লীগ 2009 সরকারে এসে আমরা উদ্যোগ নিই এবং শুধু উদ্যোগ নেই না, আমরা খুব সুষ্ঠুভাবে সেটা সমাধান করতে সক্ষম হই। আমরা 2012 এবং 2014 সালে বাংলাদেশ, মিয়ানমার এবং ভারতের সাথে সমুদ্র সীমানার নিষ্পত্তি করি। টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড ম্যারিটাইম জোন অ্যাক্ট 1974 আমাদের জন্য গুরুত্বপূর্ণ পথ নির্দেশক হিসেবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এর কর্মধারা বজায় থাকবে বলে আমি মনে করি। আওয়ামী লীগ সরকার অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে সমুদ্র বিজয়ের করে এবং আমরা যে বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি, একছত্র অধিকার আমাদের আজকে রয়েছে। আমরা এই যে সম্ভাবনাময় সুবিশাল একটা অর্থনৈতিক এলাকা পেলাম, যা আমাদের দেশের অর্থনীতিতে অনেক অবদান রাখতে পারবে। কাজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের দূরদর্শিতা এবং বর্তমান আওয়ামী লীগ সরকারের একনিষ্ঠ প্রচেষ্টা ফলস্বরূপ জাতীয় উন্নয়নের সূচকে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি
আজকের এই দিনে যে সেমিনার অনুষ্ঠিত হচ্ছে, এই সেমিনার সামুদ্রিক সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং সমুদ্রকে নিরাপদ ও কার্যকরভাবে পরিচালনা করতে টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট 1974 এর মূল নীতি দেশের সমুদ্রকেন্দ্রিক সকল সংস্থার মধ্যে সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। এখানে একটি কথা আমি বলতে চাই যে ভারত মহাসাগরেরই ভিতরে অবস্থিত আমাদের বঙ্গোপসাগর। প্রাচীন কাল থেকে এই অঞ্চল দিয়ে বিশ্বের সকল ব্যবসা বাণিজ্য চলমান, কিন্তু ভারত মহাসাগরের সাথে সম্পৃক্ত সকল দেশগুলি এবং বাংলাদেশ এবং আমাদের প্রতিবেশী দেশ, একটি কথা আমাদের সবসময় স্মরণ রাখতে হবে, এই অঞ্চলটা কিন্তু সবসময় খুব নিরাপদ এবং এখানে কোনো কারোর সাথে কিন্তু কোনো দ্বন্দ্ব নেই এবং সেই প্রাচীনকাল থেকে বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি সামুদ্রিক পথ। এই সামুদ্রিক পথে আমাদের সকল দেশ কিন্তু সমানভাবে ব্যবহার করছে এবং আন্তর্জাতিক বাণিজ্যও চলছে। কোনোদিন কোনো রকম দ্বন্দ্ব এই অঞ্চলে কিন্তু তৈরি হয়নি। কাজে আমরা সবসময় এটাই চাইব যে আমাদের এই অঞ্চলে যে ব্যবসা বাণিজ্যটা চলে সেটা যেন কোনো সংঘাতপূর্ণ না হয়, কোনো দ্বন্দ্ব সৃষ্টি না হয়। এটা যেভাবে একটা শান্তিপূর্ণ একটা বাণিজ্য পথ, সেই শান্তিপূর্ণ বাণিজ্য পথ হিসেবেই চলমান থাকবে। তবে আমাদের অঞ্চল যেটুকু আমরা অর্জন করেছি, সেখানে সমুদ্র সম্পদ যেটা, সেটা আমাদের আহরণ করা এবং আমাদের অর্থনীতিতে, অর্থাৎ যে ব্লু ইকোনমি আমরা ঘোষণা দিয়েছি, সেখানে তা অত্যন্ত কার্যকর হবে বলে আমি বিশ্বাস করি। ইতিমধ্যে আমরা একটা ইনস্টিটিউশনও তৈরি করেছি গবেষণার জন্য, আর এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি। কাজে আমরা যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, সেটাই আমরা বলতে চাই। কাজে এই ক্ষেত্রে আমাদের দেশের আমাদের যে মূলনীতি পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতি আমরা ধারণ করেই আমরা সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই আমাদের সমুদ্র সম্পদ আহরণ এবং ব্যবসা বাণিজ্য যাতে চলমান থাকে সে ব্যাপারে আমরা যথেষ্ট সজাগ থাকব। আজকে আমরা উদযাপন করছি টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড ম্যারিটাইম জোন অ্যাক্ট 1974 এর 50 বছর পূর্তি। কাজে এই আইনটির তাৎপর্যের কথা বিশেষভাবে উপলব্ধি করার একটা সুযোগ এসেছে এবং মূল প্রবন্ধ যিনি পাঠ করেছেন তাকে ধন্যবাদ জানাই যে অনেক অজানা তথ্য তিনি আজকে তুলে ধরেছেন, যে আমাদের নতুন প্রজন্ম বা এখন এখানে যারা উপস্থিত বা যারা এটা জানবে, তারা আমাদের দেশ, আমাদের সমুদ্রের অধিকার এবং কিভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু একটি স্বাধীনতাই এনে দেননি, আমাদের জন্য আগামী দিনে চলার পথ উন্মুক্ত করে দিয়েছেন এবং উন্নত জীবন পাবার একটা সুযোগ করে দিয়েছেন, সেটাও জানার জন্য সকলের সুযোগ হবে। সেজন্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করার জন্য। সুধীমণ্ডলী, এই বিশাল সমুদ্র এলাকা এবং উপকূলীয় অঞ্চলে বহুত উন্নয়নের কার্যক্রম চলমান রয়েছে। আমরা সমস্ত উপকূলবর্তী অঞ্চলের উন্নয়নের আমরা চেষ্টা করছি সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে কাজ করতে। ইতিমধ্যে আমরা আমাদের যেমন মহেশখালী মাতার বাড়ি, সেখানে আমাদের একটি পোর্ট, নতুন পোর্ট আমরা নির্মাণ করেছি এবং সেখানে একটি ডিপ সি পোর্ট তৈরি হচ্ছে। পাশাপাশি পায়রা, এটা যদিও পায়রা নদী পারে না, কিন্তু আমি এই জায়গাটার নামই দিয়েছি পায়রা। পায়রা তো আসলে শান্তির প্রতীক, তো সেখানেও একটি, এটা হচ্ছে রামনাবাদ চ্যানেলে, তো আমরা সেখানে আমাদের যেমন একটা নৌ ঘাঁটি স্থাপন করেছি আর তার পাশেই বিদ্যুৎ কেন্দ্র এবং পায়রা পোর্ট আমরা চালু করেছি এবং এটা ছিল ড্রেজিং করা। আমরা বেলজিয়ামের সাথে আমাদের নিজস্ব অর্থায়নে আমরা এই চ্যানেলটা ক্যাপিটাল ড্রেজিং করে দিয়েছি, মেনটেন্যান্স ড্রেজিং চলছে, ফলে পায়রা পোর্টটাও ধীরে ধীরে এটা উন্নত হচ্ছে। আমরা আসলে ধীরে ধীরে উন্নতি করছি, কারণ আমি চট করে করতে চাই না, আমার যতটুকু ব্যবহার হবে ব্যবহারের সাথে সাথে এটা উন্নত হবে। ভবিষ্যতে এটাও কিন্তু একটা উন্নত পোর্ট হবে। যেমন আমাদের চট্টগ্রাম পোর্ট একদিকে, অপরদিকে আমাদের মংলা পোর্ট
ঠিক পায়রা পোর্টটা কিন্তু মাঝামাঝি জায়গায়, এবং পায়রা পোর্ট থেকে সমুদ্র কিন্তু খুব বেশি দূরে না। কাজে সেখানে এর একটা উন্নত উজ্জ্বল ভবিষ্যৎ আছে। কাজে আমাদের এই যে ব্যবস্থাগুলো আমরা নিচ্ছি, তাছাড়া চট্টগ্রাম বন্দরকে আরও উন্নত করবার জন্য আমরা বিদেশি বিনিয়োগ সেখানে নিয়ে আসছি, এবং বে টার্মিনাল নির্মাণেরও পরিকল্পনা আমরা প্রণয়ন করেছি, এবং আমাদের ব্লু ইকোনমি এটা যাতে বাস্তবায়ন করতে পারি তার জন্য বিশেষ ব্যবস্থা আমরা নিচ্ছি। আমরা আজকে আমাদের যে ভৌগোলিক অবস্থান, সেখানে আমাদের নৌবাহিনীর যে কত গুরুত্বপূর্ণ সেটা কিন্তু জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব উপলব্ধি করেছিলেন। এবং আপনাদের মনে থাকা উচিত যে 6 দফা দাবি যখন তিনি পেশ করেন, এই 6 দফা দাবি ভিতরে কিন্তু তখনকার পাকিস্তানের নৌঘাঁটি যাতে আমাদের এই পূর্ববঙ্গে হয় সে দাবিটাও কিন্তু সেখানে তিনি উল্লেখ করেছিলেন, এবং বিস্তারিতভাবে সেটা ব্যাখ্যা দেওয়া ছিল। তবে 6 দফার ভিতরে অন্তর্নিহিত কথা ছিল 1 দফা, অর্থাৎ স্বাধীনতা। কাজে তিনি শুধু 6 দফাই দেননি, আমাদের স্বাধীনতাও দিয়ে গেছেন। এখন আমাদের অনেক দায়িত্ব রয়েছে যে এই সমুদ্র সম্পদ আমরা কিভাবে ব্যবহার করব। তিনি নৌবাহিনীকে আরও শক্তিশালী করবার জন্য, স্বাধীনতার পর আপনারা জানেন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, একটি পয়সা রিজার্ভ নাই, রিজার্ভ মানি নেই, কারেন্সি নোট নেই, 9 মাস যুদ্ধের সময় কোনো ফসল হয়নি, আর যাও ছিল তা সবই হানাদার বাহিনী পুড়িয়ে ছারখার করে দিয়েছিল। একটা বিধ্বস্ত দেশ। তারপরেও কিন্তু একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উন্নয়নের জন্য এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বর্ডার গার্ড থেকে শুরু করে সব কিছু কিন্তু করে দিয়ে গেছেন। এবং এই নৌবাহিনীতে সেই সময় আমাদের বন্ধুপ্রতিম দেশ যুগোস্লাভিয়া এবং ভারতের কাছ থেকে 5টি আধুনিক রণতরী সংগ্রহ করেন, নৌবাহিনীর বৃহত্তম প্রশিক্ষণ ঘাঁটি বানু জেসা খান কমিশনিং করেন, এবং নৌবাহিনীকে নেভাল এনসাইন্ড প্রদান করেন। কাজী তার যে দূরদৃষ্টি ছিল, তিনি কিন্তু আমাদের প্রতিরক্ষা নীতিমালা 2074 প্রণয়ন করে দিয়ে যান। তারই ভিত্তিতে আমরা এখন ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে তা বাস্তবায়ন শুরু করেছি। আমরা কারোর সাথে যুদ্ধে লিপ্ত হব না, কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার মতো সক্ষমতা আমাদের থাকতে হবে। পাশাপাশি আমাদের দেশ, আমরা স্বাধীন দেশ, কাজে স্বাধীন দেশের যা প্রয়োজন সেটা আমরা করে যাব, সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। আর তাছাড়া আমাদের যে সুবিশাল জলরাশি, এই জলরাশিকে নিরাপত্তা দান, এটা নৌবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেটা যথাযথভাবে পালন করে যাচ্ছেন। এবং নৌবাহিনীকে আমি ত্রিমাত্রিক নৌবাহিনীতে উন্নীত করেছি, আসলে সব বাহিনীগুলিকে করেছি। অনেকে আমাকে বলেন যে এটা কি দরকার ছিল, এটা কি দরকার ছিল। আমরা কোনো দরকার নাই, তবে আমরা হয়তো বলতে পারি যে ছোট দেশ, ভৌগোলিক দিক থেকে ছোট, কিন্তু জনসংখ্যার দিক থেকে তো আমরা ছোট না, জনসংখ্যার দিক থেকে আমরা অনেক বড়। তাছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমরা অবদান রাখছি, কাজে আমাদের সেখানে যারা কর্তব্য পালন করতে যাবে তারা সব দিক থেকেই দক্ষ হোক, আমি সেটাই চাই। কাজে প্রশিক্ষণটা দিয়ে হচ্ছে সব থেকে বড় দরকার। আমাদের সরকার ইতিমধ্যেই যেমন কোস্টগার্ড সহ সকল মেরিটাইম সংস্থার উন্নয়ন কাজ করে যাচ্ছে। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি সেটা প্রতিষ্ঠা করেছি। আমাদের ইতিমধ্যেই 4টি মেরিন একাডেমি করা হয়েছে, তবে আমাদের পরিকল্পনা আছে প্রত্যেকটা বিভাগে আমরা একটা করে মেরিন একাডেমি প্রতিষ্ঠা করে দেব। কারণ সমুদ্র ব্যবসা বাণিজ্যের জন্য লোক দরকার, আমরা দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। কাজে সেই ক্ষেত্রে আরও দক্ষতা যাতে অর্জন করতে পারে সেই ব্যবস্থাটা আমরা নেব। পাশাপাশি আমাদের সমুদ্রে যে সম্পদ রয়েছে, আমাদের মৎস্য সম্পদ অথবা সামুদ্রিক অন্যান্য উদ্ভিদ এবং সামুদ্রিক যে সম্পদ, আর বিশেষ করে আমাদের খনিজ সম্পদ, তেল গ্যাস, সেগুলি উত্তোলন, এই সমস্ত কাজগুলি আমাদের করতে হবে, যেটা আমাদের
দেশের জন্য প্রয়োজন। আর সেগুলির নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের নৌবাহিনী, কোস্টগার্ড আমরা ইতিমধ্যে প্রতিষ্ঠা করে তা আরও শক্তিশালী করে দিচ্ছি। আমরা চাই আমাদের দেশ আরও এগিয়ে যাবে, তবে আমাদের এর জন্য যথাযথ বিনিয়োগও প্রয়োজন। কাজে আমি আন্তর্জাতিক বিভিন্ন দেশ যারা বিদেশে বিনিয়োগ করতে চায় তাদেরকে আমরা আহ্বান করব যে আমাদের সমুদ্রে তেল গ্যাস উত্তোলনের জন্য আমরা ইতিমধ্যে আলাপ আলোচনা করছি, আমরা আন্তর্জাতিক টেন্ডারও দিয়েছি। কাজেই সেগুলি আরও ভালোভাবে যেন আমরা উত্তোলন করতে পারি এবং অর্থনীতির কাজে লাগাতে পারি। পাশাপাশি আপনারা দেখেছেন যে জাতিপিতা যখন এই আইনটা করে সেখানে কিন্তু এই যে সমুদ্রের পলিউশন যাতে না হয় সে ব্যবস্থাটাও কিন্তু তিনি রেখেছিলেন। এখন তো এই বিষয় নিয়ে অনেক আলোচনা হয়, তখন কিন্তু এত আলোচনা ছিল না, কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে দূরদর্শিতা ছিল সেটা তার প্রতিটি পদক্ষেপেই আপনারা দেখতে পাবেন যে সে বিষয়ে আমরা অত্যন্ত সজাগ এবং সচেতন রয়েছি। আমরা চাই যে আমাদের এই যে বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করেছি তা যথাযথভাবে ব্যবহার করে আমাদের দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে আরও যাতে অবদান রাখতে পারে সেদিকে আমরা কাজ করে যেতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের যে সুযোগ দিয়ে গেছেন, যে পথ দেখিয়ে দিয়ে গেছেন, সেই পথ নিয়ে ধরেই কিন্তু আমরা এগিয়ে যাব। কাজে আজকে আমি আবারও ধন্যবাদ জানাই যে আজকে যে সেমিনার আপনারা অনুষ্ঠিত করতে যাচ্ছেন, এই সেমিনারে সাথে যারা সম্পৃক্ত এবং যারা বক্তব্য দেবেন বা যারা পরামর্শ দেবেন এবং জাতীয় আন্তর্জাতিকভাবে যারা বিদেশি অতিথিরা এসেছেন সে বিদেশি অতিথিদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমি সবাইকে এই আহ্বান করব, আপনারা আসুন, বাংলাদেশে বিনিয়োগ করুন। আমাদের ভৌগোলিক অবস্থানে যারাই বিনিয়োগ করবেন তারা লাভবান হবেন এবং ব্যবসা বাণিজ্যের অপার সম্ভাবনা সুযোগ সৃষ্টি হবে। কাজে সেইভাবে আমি সকলকে আহ্বান জানাচ্ছি। আমাদের লক্ষ্য যে আমরা বাংলাদেশকে আগামীতে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। কারণ 2008-এর নির্বাচনী ইস্তাহারে ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ, সেটা আল্লাহর রহমতে আমরা করতে পেরেছি। এখন মাঝে মাঝে একটু টেকনিক্যাল অসুবিধা হয়, কিছুক্ষণ আগে আপনারা দেখলেন একটু টেকনিক্যাল অসুবিধা হচ্ছিল, সেটা হতেই পারে, তো যন্ত্র তো সেটা সবাইকে মানে একটু নিতে হবে। কিন্তু বাস্তব কথা যে আজকে আমাদের ডিজিটাল বাংলাদেশ এবং আমরা করেছি এবং আমাদের লক্ষ্য আমরা এখন জাতিপিতা মাত্র 3 বছর 7 মাসের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে আমাদেরকে স্বল্পোন্নত দেশের মর্যাদা দিয়ে গিয়েছিলেন এবং সেটা জাতিসংঘই ঘোষণা দিয়েছিল। এত অল্প সময়ে একটি প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে এটা আমি জানি না পৃথিবীর অন্য কোনো দেশে কোনো নেতা করতে পেরেছেন কিনা, আমি জানি তা পারেনি, একমাত্র জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করেছেন। কাজী তিনি যেখানে রেখে গিয়েছিলেন বাংলাদেশ সেখানে থমকে গিয়েছিল 21টা বছর, এরপরে আবার 8 বছর, এই 29 বছর। যাও আমরা সরকারে আসার পর থেকে উদ্যোগ নিয়েছি, যেটা লক্ষ্য স্থির করেছিলাম 2008-এর নির্বাচনে সেটা আমরা অর্জন করেছি। এখন বাংলাদেশ আসলে উন্নীত হয়েছে, গ্র্যাজুয়েটেড 2026 সাল থেকে উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করব আমরা, অর্থাৎ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের যাত্রা। আমরা কোভিড-19 অতিমারির কারণে 2 বছর সময় বাড়িয়ে নিয়েছিলাম, কাজে তার মধ্যে আমাদের প্রস্তুতি পর্ব চলছে। আমরা 26 থেকে যাত্রা শুরু, সেখানে আমরা থেমে যাব না। আমরা 2021 থেকে 41-এর প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছি। 41-এর বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ, ক্ষুধা দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশ। আধুনিক বিজ্ঞান প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জাতি আমরা গড়ে তুলতে চাই। যেমন আমরা 71 সালে যুদ্ধ জয় করেছি, দেশ স্বাধীন করেছি, বিজয়ী জাতি হিসেবে বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে চলব এবং আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আজকের যারা নতুন প্রজন্ম এখানে, আমি তাদেরকে এই কথাই বলবো যে 41-এর যে সৈনিক তারাই হবে এবং আগামীতেও এগিয়ে যাবে। সেখানে আমরা থেমে যাইনি, আমরা ডেল্টা প্ল্যান 2100 প্রণয়ন করেছি। কারণ আমাদের এই বদ্বীপটাকে প্রজন্মের পর প্রজন্ম তারা যেন নিরাপদে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, জলবায়ু অভিঘাত থেকে যেন তারা রক্ষা পায় এবং সুন্দরভাবে যেন তারা বাস করতে পারে, সেইভাবেই আমরা কাজ করতে চাই।
বর্তমানে অনেক জায়গায় সংঘাতপূর্ণ অবস্থান আছে, কিন্তু বাংলাদেশ শান্তিতে বিশ্বাস করে। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। শান্তি প্রগতির পথ দেখায়, উন্নতির পথ দেখায়, আর জাতিকে অগ্রসরমান করেন, উন্নত জীবন দান করে। আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি। কাজে আমি এইটুকুই চাই যে সকলে আমাদের এই দেশ, যে দেশ আমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জন করেছি, সেই দেশ যেন আরও উন্নত করতে পারে। এবং 41-এ আমাদের হচ্ছে স্মার্ট বাংলাদেশ, অর্থাৎ দক্ষ জনশক্তি, স্মার্ট পপুলেশন। আমাদের গভর্নমেন্ট হবে স্মার্ট গভর্নমেন্ট, আমাদের ইকোনমি হবে স্মার্ট ইকোনমি, আমাদের সোসাইটি হবে স্মার্ট সোসাইটি। আধুনিক বিজ্ঞান প্রযুক্তি জ্ঞান সম্পন্ন এই বাংলাদেশ ইনশাল্লাহ গড়ে উঠবে। আমি জানি 41 পর্যন্ত তো আর বেঁচে থাকবো না, এখনই 77 বছর বয়স হয়ে গেছে কাজী, কিন্তু আমি প্রস্তুতিটা ঠিক থাকা দরকার, দিক নির্দেশনাটা ঠিক থাকা দরকার, এবং সেটা করে দিয়ে যাচ্ছি। সময়ের সাথে তাল মিলিয়ে এগুলি আবার সময় উপযোগী করে বাস্তবায়ন করতে হবে। আমরা 41-এর যে আমাদের প্রেক্ষিত পরিকল্পনা, তার অনেক কিছু আমরা 2008-এর পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং 2009 পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের কাজও আমরা এখন শুরু করেছি। সেখানে আমরা অনেক কিছু সেখানে থাকবে, সংযোজন করব। ডেল্টা প্ল্যান 2100, সেটাও আমরা 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় করেছি, 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়ও তার অনেক অংশ নিয়েছি। পাশাপাশি আমরা 9ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে প্রণয়ন কাজ শুরু করেছি, সেখানে আমরা যে বিষয়গুলি এখানে প্রযোজ্য সেগুলি নিয়ে আমরা কার্যক্রম শুরু করেছি। কাজেই 41-এ আমাদের যে লক্ষ্য, ইনশাল্লাহ সে লক্ষ্য বাংলাদেশ অর্জন করতে পারবে। কারণ আমাদের আছে তরুণ সমাজ, অত্যন্ত মেধাবী। তাদের যদি আমরা ভালোভাবে শিক্ষা দীক্ষা দিয়ে তৈরি করতে পারি, বাংলাদেশ আর পিছনে ফিরে তাকাবে না। আর আমরা পিছনে ফিরে তাকাতে চাই না, আমরা এগিয়ে যাব বীর দর্পে 71-এ যেভাবে বিজয় অর্জন করেছি। সবাইকে আমি ধন্যবাদ জানাই, এবং আমাদের গৃহীত যে সমস্ত পদক্ষেপগুলি যেন বাস্তবায়ন করতে পারি সেটাই আমরা চাই। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের আজকের যে সেমিনার, সেই সেমিনার সফল হোক সেই কামনা করে আমি আবারও বলবো, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ ইনশাল্লাহ আমরা গড়ে তুলব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন সেই কামনা করি। ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আপনার মূল্যবান ও দিক নির্দেশনামূলক বক্তব্য নিঃসন্দেহে আমাদের সকলকে করবে অনুপ্রাণিত। সুধীবৃন্দ, আমি এখন মাননীয় প্রধানমন্ত্রীকে মিল্কি ওয়েতে বিভিন্ন মেরিটাইম সংস্থার স্টলসমূহ পরিদর্শনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর স্টল পরিদর্শনের সময় সকল অতিথিবৃন্দকে নিজ নিজ আসনে উপবিষ্ট থেকে ভিডিও স্ক্রিনে স্টল পরিদর্শন উপভোগ করার জন্য অনুরোধ করছি। May I now humbly request today's chief guest, the Honorable Prime Minister, to visit the stalls displayed by various maritime stakeholders at the Milky Way. All respected guests are kindly requested to remain seated and observe the stall visit on the screen. সুধীমণ্ডলী, স্টল পরিদর্শন শেষে আজকের অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে নৌবাহিনী প্রধান মাননীয় প্রধানমন্ত্রীকে একটি শুভেচ্ছা স্মারক উপহার দিবেন। অতঃপর মাননীয় প্রধানমন্ত্রী ফটো সেশন সহ সকলের সাথে চা চক্রে অংশগ্রহণ করবেন। বাংলাদেশের সমুদ্র এলাকার সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। সমুদ্র সুরক্ষার কোনো বিকল্প নেই, এই ধ্রুব সত্যটি অনুধাবন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তাই তিনি সমুদ্র সম্পদের মালিকানা প্রতিষ্ঠার লক্ষ্যে 1974 সালে দ্য টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট 1974 প্রণয়ন করেন, যা পরবর্তীতে ল অব দ্য সিতে সন্নিবেশিত হয়। তিনি বাংলাদেশের সমুদ্র নির্ভর সুনীল অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করেন। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর, তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর, তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ, তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। মধুমতি জলে স্মৃতির নাও ভাসে, তোমার মহিমা দিগন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে। পদ্মা মেঘনা মধুমতি জলে স্মৃতির নাও ভাসে, তোমার মহিমা দিগন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর, তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথ রক্ষায় সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করছে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সেই নৌবাহিনী আজ পরিণত হয়েছে একটি শক্তিশালী ত্রিমাত্রিক নৌবাহিনীতে। বাংলাদেশ নৌবাহিনী এখন আরো পরিপূর্ণ ও স্বয়ংসম্পূর্ণ।
তারপর আছে